দীর্ঘ ৫ বছর পর আবার নিশার সাথে দেখা হয়। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি নিশার দিকে। এই ৫ বছরে কতটা বড় হয়ে গেছে সে। আগের থেকে অনেক পরিবর্তনও এসেছে ওর মাঝে। আগের থেকে অনেকটা ম্যাচুরিটি ভাবও পেয়েছে। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিশা বলে উঠল, এই যে মিস্টার, এমন করে কি দেখেন? নিশার কথা শুনে হকচকে উঠে আমতা আমতা করে বলে উঠলাম, কই কিছু না তো। আমরা তো খাই সুজি, অল্প অল্প বুঝি। মনে কথাটা বলে এবার গলা খাকারি দিয়ে বলে উঠলাম, কিছু না হলেই ভালো। অন্যের আমানতের দিকে অমন করে ড্যাবডেবিয়ে তাকিয়ে থাকা ঠিক না। নিশার কথা শুনে কিছুটা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, অন্যের আমানত মানে? আমার প্রশ্ন শুনে নিশি একটা মুচকি হাসি দিয়ে বলল, মুখে কিছুটা লজ্জা রাঙা ভাব এনে বলে উঠলাম, আসলে আমার না বিয়ে ঠিক হয়ে গেছে, আগামী মাসেই বিয়ে, তাই আর কি। নিশার কথা শুনে মুহূর্তেই আমার মুখটা মলিন হয়ে গেল। অজান্তেই চোখ দুটি ভিজে এলো। মাথা নিচু করে বললাম, সত্যিই কি বিয়ে করে নিচ্ছিস, নাকি আমাকে মুরগি বানাচ্ছেন? আপনাকে আবার মুরগি বানাবো কেমনে? আপনি তো হলেন মুরগা। বলেই আবারও ফিক করে হেসে দিল নিশা। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি ওর মিষ্টি হাসিটার দিকে। নিশা আগের তুলনায় অনেকটা বেশি মোহনীয় হয়ে গেছে। চাইলেও চোখ ফেরাতে পারছি না ওর থেকে। জোরপূর্বক একটা হাসি দিয়ে বলে উঠলাম, আপনি আগের থেকে অনেকটাই পাল্টে গেছেন। যেমন? আগের মতো আর হুটহাট কথায় কথায় রেগে যান না। মানে সেই বদরাগী নিশা আর এখনকার নিশার মাঝে আকাশ পাতাল ব্যবধান। আমার কথা শুনে নিশা চোখ দুটোতে দুষ্টু ভাব এনে ভ্রু নাচিয়ে বলল, কি মিস্টার, চান নাকি আবার আগের মতো দেখতে? এই না, একদম না। এখনকার আপনিটাই ঠিক আছে। আগের সেই ধানি লঙ্কা রূপটা নেবেন না প্লিজ। এই কথা বলে মনে মনে বলতে লাগলাম, তোমার সেই ধানি লঙ্কা রূপটাই যে আমাকে পাগল করেছিল। আমি তো একেবারেই মরেছি তোমার ওই রূপের জ্বলন্ত আগুনে। আর মেরো না প্লিজ। তুমি তো এখন অন্য কারো বাগদত্তা। কি করে নিজেকে কন্ট্রোলে রাখবো বলো? আমার যে আর শক্তি নেই তোমার সেই রূপের ঝাঁজ নেবার। আমি যে বেঁচে থেকেও মরে যাব। বলেই সেই ৮ বছর আগের সেই ধানি লঙ্কার ঝাঁজের কথা মনে পড়ে গেল। জিজু, ঢাকা থেকে কে কে এসেছে? চাচি, আরেকটা বোন। কে? আশা আপু এসেছে নাকি? আশা আপুকে আমি চিনতাম, কারণ আশা আপু আমার আপুর বিয়েতে এসেছিল, তাই। না, তবে তার ছোট বোন এসেছে। আমি খুব উৎসুক গলায় প্রশ্ন করলাম, তা কই আপনার বোনগুলো? ও তো রিমাদের সাথেই আছে। তবে সাবধান, সে কিন্তু আশার মতো না, ওর উল্টো একেবারে ধানি লঙ্কার। আমি একটা দুষ্টু হাসি দিয়ে বললাম, তবে তো একবার বাজিয়ে দেখতে হয়, কি বলেন? এই না, একদম না। পরে কিছু হলে আমাকে আবার বলতে আসিস না, আগেই বলে রাখলাম। সে কিন্তু অন্য সবার চেয়ে আলাদা। বিয়ে বাড়ি, চারপাশে মানুষের হট্টগোল। নিশা ওর বোনদের সাথে বসে আছে। সে তখন 7-এ পড়তো আর আমি এসএসসি দিয়েছি। বিয়েবাড়ির ফটো সেশনের কাজটা আমার ওপর পড়েছে। বরকনের পিক তুলে আমি নিশাদের কাছে এসে একটা চেয়ার টেনে বসে বললাম, রিমা আপু কেমন আছো? আপু ভালো আছি বলে আমার সাথে টুকটাক কথা বলতে লাগলো। কথার এক পর্যায়ে আমি নিশাকে দেখিয়ে রিমা আপুকে বললাম, উনি কে চিনলাম না তো। ও আমার চাচাতো বোন, ঢাকা থেকে এসেছে। আরে তোমার মনে নেই আশা আপুর কথা? ও হচ্ছে আশা আপুর ছোট বোন। মনে থাকবে না আবার? অনেক মিস করি তো তাকে। আমায় তো অনেক স্নেহ করতেন তিনি। তাই নাকি? আমাদের মিস করতে না বুঝি? কি যে বলেন, আপনাদের সবাইকেই খুব মিস করতাম। তাই বুঝি? হ্যাঁ গো আপু। তারপর নিশার দিকে তাকিয়ে বললাম, হাই, আমি আরিফ। বলেই হাতটা বাড়িয়ে দিলাম। নিশা মুখ ভেঙচি কেটে অন্য পাশে তাকিয়ে বসে রইল। তা দেখে আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, জিজু ঠিকই বলেছে, আসলে একটা ধানি লঙ্কা।
তবে মিস লঙ্কা, আপনাকে কিন্তু তেঁতুলের সাথেই বেশি মানায়। কথাটা কিছুটা জোরেই বলে ফেলি, তাই সবাই শুনে ফেলেছে। রিমা আপু বলল, তা তেঁতুলটা কে শুনি? আমি নিশার দিকে চেয়ে থেকেই আনমনেই বলে উঠলাম, কে আবার? আমি। আমার এমন ভাবনাশীল কথা শুনে সবাই একসাথে হেসে উঠল। সবাইকে হাসতে দেখে লজ্জা পেয়ে আমি সেখান থেকে চলে গেলাম। পরদিন সকালে নিশা ওর বোনদের সাথে বসে আড্ডা দিচ্ছে, তখনই এন্ট্রি নিলাম আমি। আমাকে দেখে নিশা মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। নিশার এমন ভাব দেখে আমি চট করেই ওর গা ঘেঁষে বসে পড়লাম। আমাদের কাণ্ড দেখে এক একজন এক এক রকমের কথা বলে নিশাকে খ্যাপাতে লাগলো। রাগে গজগজ করতে করতে নিশা সেখান থেকে চলে গেল। রিমা আপু, আপনার বোনটা কিন্তু সেই গো, ইয়া বড় একটা ক্রাশ খাইছি। থাক ভাই, বেশি খাইও না। ও যে জেদি মেয়ে, পরে কিন্তু পাশ দিব। রিমা আপুর কথা শুনে উপস্থিত সবাই একসাথে হেসে উঠল। তারপর থেকে নিশাকে যেখানে দেখেছি সেখানে এসে উপস্থিত হই। গলায় সবসময় ক্যামেরাটা ঝোলানো থাকে আমার। সুযোগ পেলেই হুটহাট একটার পর একটা পিক তুলতেই আছি। নিশা রাগের দাঁতে দাঁত চেপে বলে উঠল, এই মিয়া, আপনার কি খাইয়া কোনো কাম নাই যে হ্যাংলার মতো শুধু আমার পিছে পিছে ঘোরেন আর পিক তুলেন? আর একবার যদি পিক তুলেছেন তবে এই হাড়িটা আপনার মাথায় ভাঙবো কিন্তু। যান, দূর হন আমার সামনে থেকে। বলেই সে রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায়। পরদিন নিশা একটা রুমে বসে চুল আঁচড়াচ্ছে। আমিও কী কারণে যেন সেই রুমে যাই। তা দেখে রিমা আপু দরজাটা লক করে দেয়। নিশা আমাকে দেখে এবং দরজা বন্ধ করার শব্দ শুনে চিৎকার করে কেঁদে ওঠে। কথাটা মনে হতেই আমি ফিক করে হেসে দিলাম। আমার হাসি দেখে নিশা বিস্মিত চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হলো, এমন বোকার মতো হাসছেন কেন? এই দিন দুপুরে কি স্বপ্ন দেখছেন নাকি? না, আপনার কথা ভাবছিলাম। তখন কি ভয়ঙ্করভাবেই না রেগেছিলেন আমার ওপর? আচ্ছা, এখনো কি আগের মতো সেই রাগটা আছে? সত্যি করে বলবেন কিন্তু। জানি না, তবে আপনি চাইলে কি দেখাবো নাকি? আরে না না, দরকার নাই। তবে খুব আফসোস হয়। কেন? তখন তো বুঝিনি, এখন যদি হতো তবে নাকে দড়ি দিয়ে ঘোরাতাম আপনাকে। নিশার কথা শুনে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলে উঠলাম, কি লাভ? বাদ দেন ওসব কথা। একটা সিরিয়াস ভাব নিয়ে বলে উঠলাম, একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। কি কথা বলেন? কথা দেন, রাগ করবেন না। ঠিক আছে, রাগ করব না। কি বলবেন বলেন। জানেন নিশা, বিয়েবাড়িতে আপনার সাথে মজা করতে গিয়ে কখন যে সত্যি সত্যি আপনাকে ভালোবেসে ফেলেছিলাম তখন বুঝতে পারিনি। তবে যখন বাড়ি গেলাম ঠিক তখনই বুঝতে পারলাম আপনি আমার কি ছিলেন, কতটা হৃদয় জুড়ে ছিলেন। বিশ্বাস করেন, একটা দিনও ভালোভাবে কাটাতে পারিনি। সবসময় আপনার রাগী মুখটা ভেসে উঠত চোখের সামনে। নিজেকে পাগল পাগল লাগতো। পরীক্ষাটাও ভালোভাবে দিতে পারিনি। আমার জীবনটা এলোমেলো করে দিয়েছেন আপনি। আমার কথা শুনে নিশা দুষ্টুমির ছলে বলে উঠল, লে হালুয়া, আমি আবার কি করলাম? আমি তো ঢাকা আর আপনি চট্টগ্রাম, তো আমি আবার কখন কিভাবে আপনাকে পাগল করে দিলাম? একটা দীর্ঘশ্বাস ফেলে নিশার দিকে তাকিয়ে বললাম, কখনো কাউকে ভালোবেসেছেন? না, তবে কয়দিন পরে বাসবো। ভালো, তাই তো বুঝতে পারলেন না ভালোবাসার মানুষটাকে হারানোর কষ্ট কেমন। তো ঢাকা থেকে চলে গিয়েছিলেন কেন? যদি বলি আপনার জন্য। আমার কথা শুনে নিশা বিস্মিত চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, মানে? আমি আবেগজড়ানো কণ্ঠে নিশার চোখে চোখ রেখে বলতে লাগলাম, জানেন নিশা, আপনি যখন স্কুলে যেতেন আমি প্রতিদিন বড় রাস্তার মোড়ে আড়ালে দাঁড়িয়ে থেকে দেখতাম আপনাকে। খুব করে চাইতাম মনের সব কথাগুলো বলতে, আস্তে করে আপনার হাতটা স্পর্শ করতে, কিন্তু আফসোস কেন জানি সেটা করতে পারিনি। একটিবারও তো সামনে আসতে পারতেন।
বিবেক বারবার বাধা দিত। জানেন কত রাত নির্ঘুম কাটিয়েছি, কতটা নোনা জল ঝরেছে দু চোখের কোণ বেয়ে। তার একমাত্র সাক্ষী শুধু মাথার নিচের বালিশটাই ছিল, কারণ সেই তো একমাত্র পাশে ছিল। শুষে নিয়েছিল উষ্ণ জলগুলো, কাউকে বুঝতে দেয়নি। আমি যে আর পারছিলাম না, তাই তো পালিয়ে গিয়েছিলাম আপনার কাছে থেকে, এই শহর থেকে। কিন্তু তবুও পারিনি আপনাকে ভুলে থাকতে। আপনি যে আমার নেশায় পরিণত হয়ে গেছেন। আমার এমন আবেগ মাখানো কথা শুনে নিশারও চোখ দুটি ভিজে এলো। মাথা নিচু করে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, সেই তো এলেন, বড্ড বেশি দেরি করে ফেলেছেন। যখন কোনো অপশানই খোলা নেই আমার কাছে, কেন তখন বলেননি? কেন কাছে টেনে নেননি বলুন, উত্তর দিন। ছোট ভাইয়ের কাছে শুনেছি আপনি নাকি বড় ভাইয়ার কাছে আমি ধানি লঙ্কা শুনে আমার সাথে দুষ্টুমি করতে চেয়েছিলেন। তাই তো ব্যাপারটা সিরিয়াসভাবে নেইনি। সত্যি কথা বলতে কি ভালোবাসা কি তখন তা বুঝিনি। সরি আপনাকে এতটা কষ্ট দেবার জন্য। নিশার মুখে এমন কথা শুনে একটা মলিন হাসি দিয়ে বললাম, সরি বলার দরকার নেই, এটা যে নিয়তি। তারপর নিশার থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম ওদের বাসা থেকে। আর নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা ছিল না আমার। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে মনে বলতে লাগলাম, হায়রে নিদারুণ বিধি, যারে চাই তারে পায় না। সে যে সোনার হরিণ, যাকে শুধু কল্পনাই করা যায়, বাস্তবে ছুঁয়ে দেওয়া যায় না। ভালোবাসা কি শুধুই কষ্ট দেয়? কেন আপন মানুষটাকে কাছে পেয়েও হারাতে হয়? কাল আমার বিয়ে, কোনো মতে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। বিয়েটা আমি করতে চাইনি, শুধু বাবা মার মুখের দিকে তাকিয়ে বিয়েটা করতে হচ্ছে। পাত্রীকে আমি এখনও দেখিনি। সত্যি বলতে দেখার কোনো ইচ্ছে নেই। মনে একজন আর জীবনসাথী আরেকজন, কিভাবে মেনে নেব? এসব ভেবে কেমন অস্থির অস্থির লাগতে শুরু হলো। তারপর ঘুমিয়ে গেলাম। আকাশের দিকে তাকিয়ে আছি, থালার মতো পূর্ণ চাঁদটার দিকে। তাকাতেই ভেসে উঠল নিশার হাসিমাখা মুখখানি। নিশার একটা ছবি বুকে জড়িয়ে দাঁড়িয়ে আছি। কান্নারাজে আজ বাঁধনহারা। অযোধ্যারায় ঝরছে শ্রাবণের ঘন বরিশনের মতো। থামাতে চাইলেও পারছি না। রুমে গেলেই জীবনসঙ্গী হিসেবে আরেকজনকে দেখতে হবে। ওই মেয়েটার তো কোনো দোষ নেই। সেও হয়তো ওর বাবা মার মুখের দিকে তাকিয়ে বিয়েটা করেছে। হয়তো তারও প্রিয় মানুষটাকে ছেড়ে এসেছে, নয়তোবা শত আশায় স্বপ্ন বুনেছে স্বামীকে নিয়ে। কি করে ঠকাবো সেই মেয়েটাকে? তাকে তো তার ন্যায্য অধিকার দিতে হবে। না না, আমি পারবো না, কিছুতেই পারবো না ওকে মেনে নিতে। কেন নিশা, কেন তুমি আমার হলে না? তবে কি আমার ভালোবাসায় কোনো কমতি ছিল? সব কিছু থেকেও যে আজ আমি নিঃস্ব। এই নিঝুম রাতটাই যে আমার কাছে সবচেয়ে আপন। আনমনে বলে উঠলাম, তুমি তো পূর্ণিমায় স্নিগ্ধ আলো ছড়ানো রূপালী পূর্ণচন্দ্র, যাকে দেখা যায়, মনের কথা বলা যায়, কিন্তু ছুঁয়ে দেওয়া যায় না। তুমি তো শীতের সকালের বিন্দু বিন্দু ঘাসের বুকে জমে থাকা শিশির কণা, যাকে কিছু সময়ের জন্য আটকে রাখা যায়, সব সময়ের জন্য না। তুমি তো ভোরের ফোঁটা, গধূলিতে ঝরে পড়া কোনো এক রক্তজবা, যাকে শত যত্নেও ধরে রাখা যায় না। তুমি তো সুনীল আকাশে হঠাৎ ভেসে ওঠা সাতরাঙ্গা রামধনু, যাকে ক্ষণিকের জন্য দর্শন করা যায়, সর্বক্ষণের জন্য না। তুমি তো হৃদয়স্পর্শী কোনো মাতাল করা বাঁশির সুর, যা নির্দিষ্ট কারোর জন্যই বাজে, শুধু আমার জন্য না। কিরে, এখনো এখানে দাঁড়িয়ে আছিস? রুমে যাবি না? জিজুর কথায় ধ্যান ভাঙে আমার। কোনো মতে চোখ মুছে জিজুকে উদ্দেশ্য করে বললাম, হ্যাঁ যাচ্ছি। বলেই জিজুকে আর কিছু বলতে না দিয়ে রুমের দিকে হাঁটা ধরলাম। দরজার সামনে আসতেই বুকটা ধক করে উঠল। তারপর একটা দীর্ঘ শ্বাস ছেড়ে রুমে প্রবেশ করলাম। নতুন বউ আমার ইয়া বড় ঘোমটা টেনে বসে আছে। বুকের বাম পাশে একটা ব্যথা অনুভব করলাম। খুব বেশি কি ক্ষতি হয়ে যেত এখানে যদি নিশা বসে থাকতো? এসবই দাঁড়িয়ে ভাবছিলাম।
তখনই মেয়েটা বিছানা থেকে নেমে ধীর পায়ে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। ওখানেই দাঁড়ান বলতেই মেয়েটা থেমে যায়। ওকে থামিয়ে দিয়ে বলে উঠলাম, আমার কাছে আসবেন না। একটা কথা বলি, মন দিয়ে শুনুন। আমি একজনকে ভালোবাসি, সে আমার সমস্ত অস্তিত্ব জুড়ে আছে। তাই আমি আপনাকে মেনে নিতে কিছু সময় লাগবে। আশা করি আপনি আমাকে সেই সময়টুকু দিবেন। ওরে আমার দেবদাস রে, এতটাই উদাসীন হয়ে আছে যে কার সাথে বিয়ে হয়েছে সেটাই এখনো বলতে পারছে না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমি কণ্ঠটা একটু পাল্টে বলে উঠলাম, এত কিছু আমি জানি না। বিয়ে যখন করেছেন তখন আমার অধিকার আমায় দিতেই হবে। ওরে বাবা, এ তো দেখি অ্যাটম বম। প্লিজ আমাকে একটু বুঝতে চেষ্টা করুন। আমি কিছুটা রাগান্বিত কণ্ঠে বলে উঠলাম, নো নেভার, কোনো বোঝাবুঝি নেই। আজ আমাদের বাসর রাত, সো বাসরটা করতেই হবে, কোনো অজুহাত চলবে না। মেয়েটার কথা শুনে মেজাজটাই বিগড়ে গেল। মুখে কিছুটা বিরক্তি ভাব ফুটিয়ে বলে উঠলাম, আপনি তো আচ্ছা বদমহিলা, এত করে রিকোয়েস্ট করছি তা তো আবার উল্টো রিয়্যাক্ট করছেন। আমার কথা শুনে মেয়েটা ঘুমটা সরিয়ে এক লাফে এসে আমার কলার চেপে ধরে বলল, কি আমি বদমহিলা? আমি তো হা হয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছি। এটা কি করে সম্ভব? নিশা নিশা আসলো কোথা থেকে? আমি ভুল দেখছি না তো? বলেই চোখ দুটি ডলে নিলাম। না, আমি তো ভুল দেখছি না। তাই কাঁপা কাঁপা গলায় বলে উঠলাম, আ আ আপনি? কেন, অন্য কাউকে আশা করেছিলেন নাকি? আমার যতদূর মনে আছে বিয়ে পড়ানোর সময় পাত্রীর নাম শুনেছিলাম সাইদা আফরোজ। তবে আপনি এখানে কেমনে কি? আরে বোকারাম, আমার পুরো নাম সাইদা আফরোজ নিশা। আপনি এত বোকা কেন? যাকে ভালোবাসেন তার পুরো নামটাই এখনো জানেন না? হায় খোদা, এ কেমন বর আমার কপালে চোটালে। আমি আলতো হাতে নিশার গলাটা ধরে কান্নাজড়িত কণ্ঠে বলে উঠলাম, আপনি কি সত্যি আমার সামনে, নাকি সব হ্যালোসিনেশন? কোনটা? আমি আরিফের গলা জড়িয়ে ধরে বলে উঠলাম, কোনো কল্পনা নয়, আমি সত্যিই আপনার সামনে। বিশ্বাস হচ্ছে না তো? সত্যি এখন আমার বিশ্বাস হচ্ছে না। আমি আর কোনো কিছু না বলে ওর ঠোঁটে নিচের ঠোঁট ডুবিয়ে দিলাম। পাক্কা 10 মিনিট পর ওনাকে ছেড়ে দিয়ে বললাম, এবার বিশ্বাস হয়েছে তো? আমি জোরে জোরে শ্বাস নিতে নিতে মাথা নাড়িয়ে বললাম, হুম। নিশা মুচকি হেসে যেতে চাইলে আমি একটানে ওকে আমার বুকে এনে ফেললাম। কানে কাছে ফিসফিসিয়ে বলে উঠলাম, কোথায় পালাচ্ছ? আমার এমন কথা শুনে নিশা আমতা আমতা করে বলে উঠল, ছাড়েন আমায়, অনেক রাত হয়েছে, ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে যাচ্ছি। হুম, এখন তো কোনো অজুহাত চলবে না। একটু আগে যা বলেছ সেটা তো আগে পূরণ করো। কি 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 বলেছি আমি? কিছু বলিনি তো। বলেই ওর কাছ থেকে ছাড়া পাবার জন্য চেষ্টা করতে লাগলাম। আমি ওকে আরও শক্ত করে ধরে ওর কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠলাম, এত সহজে তো ছাড়ছি না ম্যাম। আগে বাসরটা হোক, তারপর না হয় ঘুমের চিন্তা করা যাবে। আমার কথা শুনে নিশাব লজ্জায় আমার বুকে মুখ লোকায়। আমিও ভালোবাসার পরম যত্নে জড়িয়ে নিলাম বাহুডোরে। এমনভাবেই পূর্ণতা পাক পৃথিবীর সকল ভালোবাসা। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।